এই ধর্ম নিয়ে রাজনীতিটা প্রথম যদি কেউ শুরু করে থাকেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা আমাদের লজ্জা যে স্বাধীনতার ৭০-৮০ বছর পরেও কেন আমরা মাইনরিটিদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য এত থাকবে। এই মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী নিজের ফেতের সাথে কনস্ট্যান্টলি প্রতারণা করেছেন, যিনি একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও বিভিন্ন ধর্মের অবতার নিয়েছেন। কেন নিচ্ছেন আপনি? একদিকে শুভেন্দু অধিকারী বাইরে দাঁড়িয়ে বলছেন মহিলাদের সরকার, অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বলছেন আমরা ধর্মের কথা বলে ভাগাভাগি করি না। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে এরা দুজনেই হচ্ছে ওই চোরে চোরে মাস্তুতো ভাই টাইপের একটা ব্যাপার হয়ে গেছে। তার কারণ এই ধর্ম নিয়ে রাজনীতিটা প্রথম যদি কেউ শুরু করে থাকেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ তারা প্রথম মুসলমানদেরকে ভোটার বা ভোট ব্যাংক হিসেবে সরাসরি প্রকাশ্যে অ্যাড্রেস করা শুরু করলেন। দুধেল গাই শব্দটা কারা ব্যবহার করা শুরু করেছিল, এটা খারাপ কথা। আমার ভারতবর্ষের মুসলমানরা তো আমার নাগরিক, তারা তো সমান যোগ্যতা পাবেন। আমি একটা হিন্দু হিসাবে যতটা প্রিভিলেজ পাবো, একজন মুসলমানেরও ততটাই প্রিভিলেজ পাওয়া উচিত। কিন্তু যদি না পায়, আমাকে দেখতে হবে কেন পাচ্ছে না। তাকে সেই রাইটটা আমাদের রাষ্ট্র দিয়েছে। আমরা ইসলামিক রিপাবলিক বা হিন্দু রিপাবলিক নই। আমার একটা একটা স্বতন্ত্র জাতি, স্বতন্ত্র রাষ্ট্র, যেখানে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে, ইকুয়াল অপরচুনিটিস ফর অল। এইবার দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের ফান্ডাটা হচ্ছে যে এরা একটা মজার কল ফেলেছে। এরা প্রথমে মুসলিমদেরকে বোঝাচ্ছে যে দেখো বাবা, তোমাদের ধর্ম প্রচারের জন্য আমি একটা ভালো প্ল্যাটফর্ম করে দিলাম। এবার ধর্ম প্রচার তো প্রত্যেকের স্বাধীনতা আছে, তার ধর্ম প্রচার করবে, কিন্তু মুসলিমদের যেটা বলা হচ্ছে না যে ভাই তোমার সমাজের জন্য আমি কি করলাম। আমরা কজন মুসলিম সম্প্রদায় থেকে ভালো গবেষক পেলাম, আমরা কজন ভালো মুসলিম সম্প্রদায় থেকে ডাক্তার পেলাম, আমরা কজন মুসলিম বাড়ির মেয়েকে একজন অধ্যাপিকা হিসেবে বিরাট বড় জায়গায় বাংলা থেকে প্রডিউস করলাম, যে দেখো আমার আমার রাজ্যের একজন মুসলিম সেই জায়গায় নিয়ে গেছে আমার সম্মানকে। কজনকে আমরা করতে পেরেছি, কজন সাকসেসফুল মুসলিম অন্টারপ্রনার বা ব্যবসায়ী আমরা বড় ব্যবসায়ী তৈরি করতে পারলাম মুসলমান সমাজের মধ্যে? পারলাম না। তার মানেটা হচ্ছে আমরা ওই জায়গাটা ব্যর্থ হয়ে গেলাম। আমরা মাইনরিটি 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 করে ওদেরকে কেবলমাত্র 30%, 35%-এর ফিউ ভোটার হিসেবে দেখলাম। আমরা ওদেরকে একটা স্বতন্ত্র জাতির অংশ হিসেবে দেখলাম না। এবং সেই কারণে 2016-তেও অমর্ত্য সেনের এই নিয়ে কাজ আছে, যেখানে তিনি বলেছেন বিরাট অঙ্কের মুসলিম পপুলেশন তারা বিলো দ্য পভার্টি লাইন রয়েছে। এটা আমাদের লজ্জা যে স্বাধীনতার 70-80 বছর পরেও কেন আমরা মাইনরিটিদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য এত থাকবে। কেন থাকবে? এই ঘটনাগুলো নিয়ে কোনোদিন বিধানসভায় আলোচনা হবে না, কোনো টিভিতে আলোচনা হবে না। মুসলমান মাত্রেই সেটা ভোটার। আরে ভাই কেন? সে একটা ধর্ম প্র্যাকটিস করে, তুমি তার জন্য কি করেছো সেইটা দেখো। এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় এসে বলছেন যে আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান, আমি ধর্ম বেচে খাই না। ধর্মকে বেচা যায় না। পৃথিবীর কোনো হিন্দু, কোনো মুসলমানই, কোনো শিখ, কোনো জৈন, কোনো পার্সি ধর্মকে বিক্রি করে না। ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন ব্যবসা হতে পারে, যেরকম বিভিন্ন মেলা হতে পারে। যেরকম 1897 সালে মার্ক টোয়াইনের নোভেলে তিনি কুম্ভ মেলাকে বলছেন যে এটা শুধু একটা ফেয়ার নয়, এটা একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল। তার মানে হচ্ছে যে 1897 সালে বিজেপি ছিল না, তৃণমূলও ছিল না, কিন্তু সেই সময় এরকম একটা রেফারেন্স পাওয়া যাচ্ছে। তার মানে ধর্ম আমাদের হিন্দু সংস্কৃতির সাথে জুড়ে আছে। কিন্তু সেই জায়গায় এই যে একটা অদ্ভুত কথা যে ধর্ম আমরা বেচি না, কিন্তু তুমি সেই ব্রাহ্মণ বাড়ির মেয়ে যে ইসলাম সম্প্রদায়ের কথা বলবার জন্য তুমি মানে হিজাব পরে পারলে পরে চলে যাও, তুমি হচ্ছে গিয়ে কোরআন পাঠ করতে চলে যাও, এটা করতে হয় না। এইটা কোনো ইসলাম সম্প্রদায়ের মানুষকে আপনি যদি বলেন যে আপনি আমার পুজোতে অংশগ্রহণ করুন, তিনি আসবেন, কিন্তু তিনি কোনোদিন গীতা পাঠ করবেন না। আপনি যদি কোনো খ্রিস্ট ধর্মের মানুষকে বলুন যে আপনি আমার বাড়িতে অনুষ্ঠানে এসে খাওয়া দাওয়া করে যান, বিয়ে বাড়িতে এসে, সে কিন্তু আসবে, কিন্তু সে কিন্তু কোনোদিন তার খ্রিস্ট ধর্মের বাণীটা ছেড়ে আমার বাণীটা বলবে না। সেটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সেকুলারিজম। ভারতের সেকুলারিজম মানে এটা নয় যে যেটা ওয়েস্টে আছে, যে রাষ্ট্র সমস্ত ধর্ম থেকে নিজেকে ডিসোসিয়েটেড করবে। এখানকার সেকুলারিজম মানে হচ্ছে যে রাষ্ট্র সমস্ত ধর্মকে সমান নজরে দেখবে এবং সমান অপরচুনিটি দেবে। কিন্তু তার মানে এটা নয় যে আই হ্যাভ টু কম্প্রোমাইজ মাই ওন ফেথ। আমি একজন হিন্দু, আমি হিন্দুদের কথা বলি, আমি বাড়িতে তুলসী তলায় জল দিতে পারি, আমি বাড়িতে দুর্গা পুজো করতে পারি, বাড়িতে লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি। কিন্তু আমার পাড়ায় যদি কোনো ঈদের মিছিলে আমি যদি দেখি আমার প্রতিবেশী মুসলমানের ওপরে কেউ অত্যাচার করছে, আমি তার জন্য গিয়ে দাঁড়াবো, আমি সেটা প্রতিহত করব যে কেন তার ওপরে অত্যাচার করছো। কিন্তু তার জন্য আমাকে ফেজ টুপিটা পড়তে হবে না, অথবা ধর্মান্তরিত হতে হবে না, অথবা কোরআন পাঠ করতে হবে না প্রতিদিন। কিন্তু আমি একজন হিন্দু,
আমি মুসলমানের হয়ে কথা বলি, আমি মুসলমানদের জাগরণের জন্য কথা বলি, কিন্তু নিজের ফেথটাকে অগ্রাহ্য করে বা নিজের ধর্মটাকে অগ্রাহ্য করে নয়। এই মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী নিজের ফেথের সাথে কনস্ট্যান্টলি প্রতারণা করেছেন, যিনি একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও বিভিন্ন ধর্মের অবতার নিয়েছেন। কেন নিচ্ছেন আপনি? আপনি প্রকাশ্য জায়গায়, আপনি যেটা কোনো ফিল্মে অভিনয় করছেন না, আপনি কোনো থিয়েটারের চরিত্র বদল করছেন না, তাহলে বুঝতাম যেটা আপনার অভিনয়ের অংশ, পারফরমেন্সের অংশ, আমাদের করতে হতে পারে। কিন্তু আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার হয়ে আপনি কেন বিভিন্ন ধর্মে নিজেকে ধর্মান্তরিত করছেন? হিন্দু ধর্মে কোথাও বলা আছে যে আপনি ফেজ টুপি পরবেন, আপনি হিজাব পরবেন, আপনি কোরআন পাঠ করবেন? কারণ আপনি সেই গান্ধীর থেকে ইন্সপায়ার্ড, যেই গান্ধী মন্দিরে দাঁড়িয়ে কোরআন থেকে শ্লোক আওড়াতে পারতেন, কোরআন থেকে দুপংক্তি পদ্য বলতে পারতেন, কিন্তু মন্দিরে কোনোদিন তিনি কিন্তু মসজিদে গিয়ে কোনোদিন তিনি কিন্তু কাউকে, কোনো মুসলিমকে এনফোর্স করতে পারেননি যে আপনি গীতা থেকে দুটো শ্লোক মসজিদে দাঁড়িয়ে বলুন। আপনি তো গান্ধিয়ান, সেজন্যই আপনার এই কথাগুলো আপনার আপনার কনস্ট্যান্টলি আসে। আপনি সেই গান্ধীকে ফলো করেছেন যেই গান্ধী বন্দে মাতারামকে কেবলমাত্র নির্দিষ্ট সম্প্রদায়ের অবজেকশনের কারণে আমাদের জাতীয় সঙ্গীত হতে দেননি। আপনি সেই গান্ধীর ফলোয়ার যেই গান্ধী দিনের পর দিন আনটাচেবিলিটিকে ক্রমাগত অ্যাকসেপ্ট করে গেছে। আপনি সেই গান্ধীর ফলোয়ার যেই গান্ধীকে নিয়ে আপনি এত কথা বলেন, আপনি লিখেছেন নিজের বইতে, গান্ধীয়ান ফিলোসফির কথা বারবার রেফার করছেন। আপনি সেই গান্ধীর ফলোয়ার যে ক্রমাগত তোষামত করে গেছে, যে নিজে কোনোদিন সেকুলারিজমকে প্রপারলি কম্প্রিহেন্ড করেননি। সে কেবলমাত্র হিন্দু এবং মুসলমান উভয়েরই লিডার হতে চেয়েছিলেন মহাত্মা গান্ধী, তারই আদর্শে দীক্ষিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাথায় রাখতে হবে যে মুসলমান সম্প্রদায়ের মানুষের লিডার মহাত্মা গান্ধী কোনোদিন হতে পারেনি বলেই ভারতবর্ষ এবং পাকিস্তান আলাদা হয়েছিল। মর্লেমিন্টো রিফর্মকে আলাদা করতে পারেনি বলেই পাকিস্তান এবং ভারত আলাদা হয়েছিল। আমরা ভুলে গেলে চলবে না যে আমাদের আশপাশে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা টেরিটরিতে আপনি দেখুন বিভিন্নভাবে ধর্মকে কেন্দ্র করে সংবিধান। আজকে বাংলাদেশের সংবিধানের শুরুতেই লেখা হচ্ছে আল্লাহকে নিবেদিত করে, কিন্তু আমাদের সংবিধান সে কথা বলছে না। বাংলাদেশের সংবিধান, যে বাংলাদেশ নিয়ে রোজ আপনি কথা বলছেন, সেই সংবিধানের ওপরে দেখবেন আল্লাহকে উৎসর্গ করে তারপরে সংবিধানের প্রিয়াম্বেল শুরু হচ্ছে এবং পুরো বডিটা শুরু হচ্ছে। তারপরে লিখছে তারা যে আমরা সেকুলার, আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম। ভারতের কোনো রাষ্ট্রধর্ম নেই। ভারতের ভারতের যে হৃদয়টা, সেটা মহান হৃদয়। ভারতবর্ষ সবাইকে অ্যাকসেপ্ট করে, কিন্তু তার জন্যে সে কখনো নিজস্ব আইডেন্টিটিটাকে কম্প্রোমাইজ করে না। আপনি যেটা করেন, আপনি ক্রমাগত মিথ্যে কথা বলেন মানুষকে। আপনি মুসলমানের নন, আপনি হিন্দুরও নন। আপনি নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরও সঠিকভাবে কথা বলতে পারবেন না, মুসলিমদেরও সঠিকভাবে কথা বলতে পারবেন না। যদি পারতেন তাহলে আমি আগের উত্তরে আপনাকে বললাম, বাংলা থেকে আমরা মুসলমানদের একটা জাগরণ দেখতাম, মুসলমানদের দেখতাম যে ভালো গবেষক, ভালো ব্যবসায়ী, ভালো ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। আমরা কেন সেটা না করে কেবলমাত্র খারিজি মাদ্রাসার দিকে আমরা নজর দিচ্ছি? আমরা কেন মুসলিমদেরকে হায়ার সায়েন্টিফিক টেকনোলজি এডুকেশনের দিকে আমরা আমাদের মুসলমান সমাজের ছেলে মেয়েদেরকে কেন এনরিচ করতে পারছি না? কারণ সেটা আমরা চাই না। কারণ আমরা যদি মানুষকে সঠিকভাবে র্যাশনালি ভাবতে শেখাই, তাহলে সেই মুসলিমও একদিন আপনাকে প্রশ্ন করবে যে আপনি প্রশাসক হিসাবে আমার জন্য কি করলেন। যে প্রশ্নটা হিন্দুরা এখন করছে, তখন হিন্দু মুসলিম কিন্তু আর আলাদা থাকবে না, তখন তারা সকলেই সহনাগরিক হয়ে যাবে। তার কারণ তাদের প্রশ্নটা কমন। আপনি শিক্ষার জন্য কি করলেন, আপনি স্বাস্থ্যের জন্য কি করলেন, আপনি ব্যবসার জন্য কি করলেন, আপনি অর্থনীতির জন্য কি করলেন, আপনি পরিবেশের জন্য কি করলেন। তখন হিন্দু এই প্রশ্নটা করবে, মুসলমান এই প্রশ্নটা করবে, খ্রিস্টান এই প্রশ্নটা করবে। আপনার তো তাতে বিপদ। সেই কারণে আপনি বিভিন্ন মানুষের মধ্যে, তুমি ভাই হিন্দু, তুমি বিজেপির লোক, তুমি মুসলমান, তুমি এর লোক, তুমি শিখ, তুমি অমুকের লোক, এইগুলো ক্রমাগত ভেঙে 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 আপনি আসলে নিজের ক্ষমতায় টিকে থাকতে চান। তার কারণ আপনার ইউনিফাইড করবার কোনো এজেন্ডা আপনার কোনোদিন ছিল না, এবং সেই কারণে আপনি ক্রমাগত ধর্মটাকে ঢাল করে মুসলমানদের দুধের গাই বলাটা আপনারা শিখিয়েছেন। মুসলমানদেরকে মাইনরিটি, 30% ভোট ব্যাংক এই বলে ব্যঙ্গ করাটা আপনারা শিখিয়েছেন। ভারতবর্ষ এইভাবে ভোট ব্যাংক হিসাবে কাউকে দেখে না। ভারতবর্ষে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি যখন কনস্টিটিউশনে নেওয়া হয়েছিল, তখন কে মুসলমান কে শিডিউল ট্রাইব সেটা ইম্পর্টেন্ট ছিল না। বি আর আম্বেদকর মনে করেছিলেন যে প্রত্যেকটি ভারতীয় নাগরিকের ভোটাধিকার দেওয়া উচিত। সেই কারণে ভারতবর্ষকে প্রত্যেকটা গণতন্ত্র প্রণাম জানায় আজও, যে স্বাধীন হওয়ার পর প্রথম এইটাই ছিল ভারতবর্ষের সংবিধানের প্রতিজ্ঞা, যে প্রত্যেকটি ভারতীয় নাগরিক, সে গরিব না সে হিন্দু না মুসলমান না সে ট্রাইব না সে কোন কাস্টের, সেটা ইম্পর্টেন্ট নয়। 8 থেকে 80 প্রত্যেকটি মানুষ যে প্রাপ্তবয়স্ক হয়েছে, যে ভোটাধিকার যার হয়েছে, সে ভোট দেবে। সেটাই ভারতবর্ষের গণতন্ত্র। কিন্তু সে আপনি গণতন্ত্রে কি করলেন? কতগুলো প্যাকেজে ভাগ করে দিলেন। এখানকার ভোটার, এখানকার ভোটার, এখানকার ভোটার। তার কারণ আপনি যে ইউনিভার্সাল গ্লোবালিজমের কথা বলে রাজনীতিতে এসেছিলেন, সেটা আপনি করতে পারছেন না। আপনি ট্রাইবদের উন্নতির কথা বলেছিলেন, তো
ট্রাইবদের দূষণ হয়ে কি অবস্থা হয়েছে, আপনি কি করেছেন? আপনি ইন্ডিজিনাস কমিউনিটির জন্য কি করেছেন বললেই বলবেন 4টে মেলা করে দিয়েছি। হস্তশিল্পের মেলায় দেখুন কত পুরুলিয়ার মেয়েরা আসছে, মেদিনীপুরের মেয়েরা আসছে, অমুক জায়গার অমুক শিল্পীরা আসছে, সবলা মেলা করে দিয়েছি। কিন্তু তার আসল অর্থনৈতিক জীবনের ডেটাটা আপনি দেখুন না, যে তার আসলে সোশিও কালচারাল ডেভেলপমেন্টটা কি হয়েছে, ইন্ডিজিনাস কালচার প্রমোট হচ্ছে কিনা, বাংলা ভাষার কি অবস্থা, বাংলা ভাষা অনুবাদ সাহিত্য নষ্ট, বাংলা ছবি থিয়েটারের বাজার ধুঁকছে, বাংলা ভাষার গ্লোবাল এক্সপোজার নেই, বাংলা ভাষার উপভাষাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাংলা ভাষার স্কুলগুলো বন্ধ, বাংলা ভাষায় কেউ মানে এখন কথা বললে প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউটগুলোতে ফাইন করে, গার্ডিয়ানকে ডেকে বলে যে আপনার ছেলে ভার্নাকুলারে কথা বলছে, কালকে 100 টাকা ফাইন দিয়ে যাবেন। এই বাংলা তৈরি হয়েছে আপনি যে বাংলায় বাঙালিদেরকে প্রতিহত করতে পারেননি। আজকে বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়কে ওই মাছের উৎসব করে দেখাতে হচ্ছে যে দেখো বাঙালি রেজিস্ট করতে পারে। তার কারণ কি জানেন? এই গর্গবাবুদের জেনে রাখুন, তার কারণ হচ্ছে বাংলা বাঙালিদেরকে রাখতে পারেনি। শিক্ষিত বাঙালি 40 থেকে 50% বাঙালি তারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। তার মানে এই নয় যে সবাই উচ্চ শিক্ষিত। আপনি পরিযায়ী শ্রমিক থেকে ধরুন, আপনি সুন্দরবনে দেখুন, এই যে ধরুন সন্দেশখালিতে আমরা দেখেছিলাম কি বিভৎস অবস্থা। কেউ প্রশ্ন করেননি তো যে সন্দেশখালির পুরুষরা কোথায় গেল। আমরা সন্দেশখালির মেয়েদের দেখতে পাই, পুরুষদের তো পাই না। তার কারণটা খুব সিম্পল, প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার এই পুরো জায়গাগুলো থেকে তারা এখানে আপনি দু ধরনের পপুলেশন পাবেন, একটা হচ্ছে মেয়েরা রয়েছে, আরেকটা হচ্ছে বাড়ির বয়স্ক যারা তারা রয়েছেন, এজিং পপুলেশন রয়েছে না, তাদের সন্তানরা রয়েছে। কিন্তু যারা মেল পপুলেশন, প্রোডাক্টিভ মেল পপুলেশন, তারা সব পরিযায়ী শ্রমিক হিসেবে কেউ গুজরাটে, কেউ উত্তরপ্রদেশে, কেউ হায়দ্রাবাদে, কেউ কেরালায়, এরা সমস্ত কাজ করছেন। তাহলে এই পপুলেশনটা চলে গেছে বলেই আজকে বাংলায় দাপিয়ে বেড়াচ্ছে বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড থেকে আসা লোকজন, এবং সেই কারণে আমাকে মাছ কেটে মাছের উৎসব করে দেখাতে হচ্ছে যে আমি কত বড় বাঙালি। তার কারণ বাংলায় বাঙালি এখন মাইনরিটি, বাংলায় বাঙালি জাতি জাতি হিসেবে বাঙালি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। তার নিজস্ব ভাষা নেই, তার নিজস্ব সংস্কৃতি নেই, তার নিজস্ব খাওয়া দাওয়া যাপন নেই, তার নিজস্ব পোশাক নেই। অথচ এই বাঙালি সারা ভারতবর্ষে ছিল কালচারাল ক্যাপিটাল, বলা হতো সংস্কৃতির আতুর ঘর, বলা হতো রেবেলিয়াস, বলা হতো রেনেসা এখান থেকে তৈরি হয়। এটা কি অবস্থা করেছেন এখন, যে বাঙালির কোথাও সম্মান নেই। কোথাও যখন এখান থেকে যায়, ও ইউ আর ফ্রম বেঙ্গল, ও দিদিকা লোক, এরকম ভাবে বলে। মানে এই ইমেজটা আপনি তৈরি করেছেন। ফলে আপনার থেকে পলিটিক্যাল মিশন নিয়ে আমার আর নতুন করে কিছু শেখার নেই। ইউ হ্যাভ কমপ্লিটলি রুইন্ড দ্য ফিউচার অফ ওয়েস্ট বেঙ্গল।